আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা আজকে অস্ত্র আইন রিভিশন করব, সেই সাথে অস্ত্র আইনের প্রশ্ন আলোচনা করব। অস্ত্র আইন অস্ত্র আইন 1878 সালের 11 নং আইন। অস্ত্র আইন সংশোধন হয় 2002 সালে। যখন 2002 সালে সংশোধন হয় তখন ছিল 30 নং আইন। অস্ত্র আইনের ধারা 1 খুবই গুরুত্বপূর্ণ। ধারা 1, সংক্ষিপ্ত শিরোনাম বা পরিচিতি। এই আইন 1878 সালের অস্ত্র আইন নামে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। কিন্তু অস্ত্র আইন দুইটি ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যদি কখনো প্রশ্ন হয় অস্ত্র আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তার উত্তর হবে অস্ত্র আইন দুইটি ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ধারা 1-এর ক, ধারা 1-এর ক, যে কোনো সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার এর ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। অর্থাৎ সমুদ্রগামী যে কোনো জাহাজে অথবা উড়োজাহাজে যদি কোনো অস্ত্রশস্ত্র থাকে, সামরিক ভান্ডার থাকে বা গোলাবারুদ থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, অস্ত্র আইনটা প্রযোজ্য হবে না। আর 1-এর খতে বলা হয়েছে সরকারি আদেশ বলে, সরকারি আদেশ বলে বা সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে বা নির্দেশে সরকারি কর্মচারী কর্তৃক অস্ত্র উৎপাদন, আমদানি, রপ্তানি, ক্রয়, বিক্রয়, প্রদর্শন, দখল, নিয়ন্ত্রণ, হস্তান্তর এগুলার ক্ষেত্রে অস্ত্র আইনটা প্রযোজ্য হবে না। যেমন বাংলাদেশ পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, অন্যান্য বাহিনী যারা আছে এদের ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না। পিআরবি 88, পিআরবি কত, 88। তাহলে 1-এর খ, পিআরবি 88। আমরা সরকারি কর্মচারী যে অস্ত্র বহন করি, আমাদের কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না। আপনাদের লাইসেন্স আছে? লাইসেন্স নিয়ে কখনো অস্ত্র বহন করছেন? না, করেন নাই। পুলিশ সদস্য থেকে শুরু করে অন্যান্য বাহিনীর যারা সদস্যগণ আছেন, তারা অস্ত্র লাইসেন্স ব্যতীতই অস্ত্র বহন করতে পারেন। সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বা সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা যে কাজ কর্ম করি সেক্ষেত্রে কি অস্ত্র বহনের ক্ষেত্রে কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না। অর্থাৎ আমাদের ক্ষেত্রে লাইসেন্স প্রয়োজন নাই, অস্ত্র আইনটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ধারা 1-এর খ, পিআরবি 88 বিধি। ধারা 4-এ বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। কামান, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক ভান্ডার। এখানে একটা সংজ্ঞা গুরুত্বপূর্ণ, অস্ত্রশস্ত্র। অস্ত্রশস্ত্র, তাহলে অস্ত্রশস্ত্র বলতে কি বোঝায়? অস্ত্রশস্ত্র বলতে বোঝায় আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র, বায়োনেট, তরবারি, ছোরা, বর্ষা, বর্ষার ফলক, তীর ধনুক। অর্থাৎ দেশি যেগুলো অস্ত্রশস্ত্র আছে, দেশি যেগুলো জিনিস দিয়ে আমরা মারামারি করি, বিভিন্ন ধরনের সংঘাতে জড়িয়ে পড়ি, এই ধরনের অস্ত্রশস্ত্রকে বলা হয় অস্ত্রশস্ত্র। তাহলে আগ্নেয়াস্ত্র, বায়োনেট, বর্ষা, ছোরা, বর্ষার ফলক, তীর ধনুক, অস্ত্রের সকল অংশ ও অস্ত্র তৈরির যন্ত্রপাতিও অস্ত্রশস্ত্র বলে। ধারা 4। ধারা 5, বিনা লাইসেন্সে উৎপাদন, রূপান্তর, বিক্রয়, প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ। লাইসেন্স ব্যতীত বা বিনা লাইসেন্সে কোনো ব্যক্তি কোনো প্রকার অস্ত্রশস্ত্র উৎপাদন করতে পারবে না, রূপান্তর করতে পারবে না, বিক্রয় বা প্রদর্শন করতে পারবে না। তবে ব্যক্তিগত ব্যবহারের জন্য বিক্রয় করা যাবে, যার উপর আইনত কোনো বিধিনিষেধ নাই। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ব্যক্তিগত হিসেবে ব্যবহার করতে চায়, সেই ব্যক্তি যদি নির্ভেজাল থাকে, কোনো যদি আইনত যদি বাধা নিষেধ না থাকে, সেই ব্যক্তির কাছে অস্ত্র বিক্রয় করা যাবে, তার উপর বিক্রয় কোনো বিধিনিষেধ নাই। ইহা ছাড়াও অস্ত্র রাখার অধিকারী ব্যক্তি ব্যতীত অপর কোনো ব্যক্তির নিকট অস্ত্র বিক্রয় করলে, অর্থাৎ যে ব্যক্তির নিকট অস্ত্র রাখার অধিকার নাই, অস্ত্র রাখার অধিকার কখন হবে? যখন অস্ত্রের লাইসেন্স থাকবে। মোট কথা,
অস্ত্রের লাইসেন্স যার আছে তার কাছে অস্ত্র বিক্রয় করা যাবে। এমন কোন ব্যক্তির কাছে অস্ত্র বিক্রয় করা হয়েছে যে ব্যক্তির অস্ত্রের লাইসেন্স নাই বা অস্ত্র রাখার কোনো অধিকার নাই, সে সরকারি কোনো কর্মচারীও না, সে সরকারি কোনো কর্মচারীও না, সরকারি দায়িত্ব পালন করে না, অথবা অস্ত্রের কোনো লাইসেন্স নাই, সাধারণ কোনো ব্যক্তির নিকট যদি অস্ত্র বিক্রয় করা হয়, তাহলে কি করতে হবে? তাহলে ওই ক্রেতার নাম, যার কাছে বিক্রয় করা হয়েছে, সেই ব্যক্তির নাম ও ঠিকানা জেলার ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নোটিশ দিয়ে জানাইতে হবে। ধারা 5। ধারা 5, তাহলে ধারা 5-এর মূল বিষয়টি হলো বিনা লাইসেন্সে অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় বা প্রদর্শন করা যাবে না। অথবা আরেকটা বিষয় বলা আছে, তবে ব্যক্তিগত ব্যবহারের জন্য যদি কোনো ব্যক্তি অস্ত্র ক্রয় করতে চায় তাহলে তার কাছে অস্ত্র বিক্রয় করা যাবে। আরো একটি বিষয় বলা আছে, যে ব্যক্তির নিকট অস্ত্র রাখার অধিকার নাই, যার অস্ত্রের লাইসেন্স নাই, যে সরকারি কর্মচারীও না, সরকারি দায়িত্ব পালন করে না, এরূপ ব্যক্তির নিকট যদি অস্ত্র বিক্রয় করা হয় তাহলে ওই ব্যক্তির নাম ও ঠিকানা লিখিতভাবে জেলার ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি নোটিশ দিয়ে অবহিত করতে হবে। ধারা 5। ধারা 6, বিনা লাইসেন্সে অস্ত্র আমদানি ও রপ্তানি করা যাবে না। লাইসেন্স ব্যতীত অথবা লাইসেন্সে বর্ণিত পদ্ধতি ও পরিমাণ ব্যতীত, বলা হয়েছে লাইসেন্স ব্যতীত অথবা লাইসেন্স যদি থাকে, লাইসেন্সের যে পরিমাণের কথা বলা আছে আর যে পদ্ধতি অনুসরণ কথা বলা আছে, সে পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তি স্থলপথে, জলপথে, নৌপথে, বিমান পথে কোনো অস্ত্র গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম আমদানি ও রপ্তানি করতে পারবেন না। ধারা 6। ধারা 7-এ বলা হয়েছে গুদামজাত করা যাবে না। 1969 সালে শুল্ক আইনে যা কিছুই থাকুক না কেন, উক্ত আইনের 16 ধারায় লাইসেন্স প্রাপ্ত কোনো মাল গুদামে অস্ত্রশস্ত্র, সামরিক ভান্ডার, গোলাবারুদ মজুদ রাখার ক্ষেত্রে সরকারের অনুমোদন ব্যতীত মজুদ রাখা যাবে না। ধারা 7। ধারা 10, অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। পরিবহনটা কিরূপ হবে? সমুদ্রগামী জাহাজের মাধ্যমে হবে অথবা উড়োজাহাজের মাধ্যমে পরিবহন হতে হবে। পরিবহন, এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যাওয়া। অস্ত্রের সংখ্যা যদি পরিমাণে বেশি হয় বা পরিমাণে যদি অধিক হয়, সেই পরিবহনের ক্ষেত্রে উড়োজাহাজ এবং সমুদ্রগামী জাহাজের মাধ্যমে পরিবহন করতে হবে। ধারা 10-এর ক, সরকার গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে সমগ্র বাংলাদেশে। সরকার কি করে? গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে। কোন কোন ধারায় গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ? ধারা 10, ধারা 10, ধারা 15। ধারা 10, ধারা 15-তে গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ। সরকার গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে সমগ্র বাংলাদেশে বা উহার কোন অংশে লাইসেন্স ব্যতীত এবং লাইসেন্সে অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত সব ধরনের অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পরিবহন নিষিদ্ধ করতে পারেন। কি করতে পারেন? নিষিদ্ধ করতে পারেন। ধারা 10, ধারা 10-এর ক, ধারা 11, তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। কে স্থাপন করতে পারতেন? সরকার কর্তৃক নির্ধারিত ব্যক্তি বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। বাংলাদেশ এবং বৈদেশিক অঞ্চলের সীমারেখার মধ্যে সুবিধাজনক স্থানে সরকার তল্লাশি ঘাঁটি স্থাপন করতে পারেন। সরকার কি করতে পারেন? তল্লাশি ঘাঁটি স্থাপন করতে পারেন, যেখানে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো অফিসার সব ধরনের জাহাজ, নৌযান, ঘোড়ার বা গরুর গাড়ি, বাক্স পেট্রা, চালানরত গাইড, সন্দেহজনক কোনো ব্যক্তি প্রভৃতি হইতে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম তল্লাশি করে আটক করতে পারেন। ধারা 11। ধারা 11। ধারা 12, সন্দেহজনকভাবে অস্ত্রশস্ত্র বহনকারী ব্যক্তিকে গ্রেপ্তার। এখানে কে গ্রেপ্তার করতে পারেন? বাংলাদেশের যে কোনো ব্যক্তি তাকে গ্রেপ্তার করতে পারে। যদি কোনো ব্যক্তি লাইসেন্স সহ অথবা লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সহ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করেন, তাহলে তাকে যে কোনো ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন এবং অস্ত্রশস্ত্র কি করতে পারেন? দখলে নিতে পারেন, অর্থাৎ হেফাজতে নিতে পারেন বা আটক করতে পারেন। তবে শর্ত থাকে যে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার ব্যতীত যদি কোনো অন্য কোনো ব্যক্তি যদি গ্রেপ্তার করে, তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে এবং দখলে নেওয়া অস্ত্র বা তাদের হেফাজতে বা আটক করা অস্ত্র শস্ত্র, গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম পুলিশ কর্মকর্তার নিকট হাজির করতে হবে। কাকে হাজির করতে হবে?
অস্ত্র সহ আসামিকে হাজির করতে হবে। পুলিশ অফিসার কি করবেন? পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন, অর্থাৎ বিচারের জন্য যে আদালতে বা যে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হবে সেই আদালতে অস্ত্র জমা দিতে হবে। ধারা 12, ধারা 12 পিআরবি 316 বিধি, যখনই থাকবে গ্রেপ্তার তখনই পিআরবি 316 বিধি। ধারা 13 লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ। ধারা 10-এ পড়ছিলাম লাইসেন্স ব্যতীত পরিবহন নিষিদ্ধ। পরিবহন নিষিদ্ধ অর্থাৎ অস্ত্রশস্ত্র গোলাবারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। কোন ক্ষেত্রে সরকার নিষেধাজ্ঞা দিতে পারেন বা কখন সরকার নিষেধাজ্ঞা দিতে পারেন? ধারা 10। আর ধারা 13-তে বলা হয়েছে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ, অর্থাৎ বহন নিজের সাথে নিয়ে চলাফেরা করা নিষিদ্ধ। কোন ব্যক্তির লাইসেন্স ব্যতীত এবং লাইসেন্সে অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত কোন অস্ত্রশস্ত্র বহন করতে পারবেন না। ধারা 13। ধারা 14 বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র ইত্যাদি দখলে বা নিয়ন্ত্রণে রাখা নিষিদ্ধ। তাহলে 14তে কি বলছে? বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র, কোন অস্ত্র? আগ্নেয়াস্ত্র ইত্যাদি দখলে রাখা বা নিয়ন্ত্রণে রাখা নিষিদ্ধ। কোন ব্যক্তি লাইসেন্স ব্যতীত অথবা লাইসেন্সে অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত কোন কামান বা আগ্নেয়াস্ত্র বা সামরিক ভান্ডার বা গোলা বারুদ বা সামরিক সরঞ্জাম নিজ দখলে বা নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। ধারা 14। ধারা 14, ধারা 14তে বলা হয়েছে অস্ত্রশস্ত্র কি করা যাবে না? আগ্নেয়াস্ত্র নিজ দখলে বা নিয়ন্ত্রণে রাখা যাবে না। যদি লাইসেন্স থাকে, লাইসেন্সে যদি যে পরিমাণের কথা বলা আছে আর যে পদ্ধতির কথা বলা আছে সেই পরিমাণ ও পদ্ধতি ব্যতীতও রাখা যাবে না। আর বিনা লাইসেন্সে তো কোনো কিছুই রাখা যাবে না। ধারা 15 কতিপয় স্থানের লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র রাখা নিষিদ্ধ। ধারা 15 সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশের যে কোনো অঞ্চলে, সরকার এর আগে গেজেট প্রকাশ করেছে কোথায়? ধারা 10। ধারা 10-এ গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে সারা বাংলাদেশের যে কোনো স্থানে পরিবহন নিষেধ করতে পারেন। ধারা 10। আর ধারা 15-তে সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশের যে কোনো অঞ্চলে বা বিশেষ বিশেষ কোনো অঞ্চলে বা বিশেষ কোনো অঞ্চলে বা নির্দিষ্ট কোনো অঞ্চলে বা নির্দিষ্ট কোনো এলাকায় লাইসেন্স ব্যতীত বা লাইসেন্সের পরিমাণ ও পদ্ধতি ব্যতীত কোন অস্ত্রশস্ত্র দখলে বা নিয়ন্ত্রণে রাখতে পারবে না। ধারা 14-তে বলা হয়েছিল আগ্নেয়াস্ত্র দখলে বা নিয়ন্ত্রণে রাখা যাবে না। আর ধারা 15-তে বলা হয়েছিল সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বা গেজেট বিজ্ঞপ্তি প্রচার করে কি করতে পারেন? দেশের যে কোনো অঞ্চলে বা দেশের বিশেষ বিশেষ কোনো অঞ্চলে বা দেশের বিশেষ কোনো অঞ্চলে বা দেশের বিশেষ কোনো এলাকায় অস্ত্রশস্ত্র লাইসেন্স ব্যতীত বা লাইসেন্সে অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত অস্ত্রশস্ত্র দখলে বা নিয়ন্ত্রণে রাখা নিষেধ করতে পারেন বা নিয়ন্ত্রণে রাখতে পারবে না, সরকারের বিষয়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেন। ধারা 15। ধারা 16, ধারা 16 খুবই গুরুত্বপূর্ণ, ধারা 17 খুবই গুরুত্বপূর্ণ, ধারা 18 গুরুত্বপূর্ণ। অস্ত্র আইনের এই 3টি ধারা গুরুত্বপূর্ণ। ধারা 16 কতিপয় ক্ষেত্রে অস্ত্রশস্ত্র লাইসেন্স প্রাপ্ত ডিলার বা থানায় জমা দিতে হয়। অর্থাৎ কখন 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 অস্ত্র লাইসেন্স প্রাপ্ত ডিলার অথবা থানায় জমা করতে হয়? ধারা 16 কোন ব্যক্তির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে, লাইসেন্স বাতিল হলে, মনে রাখবেন লাইসেন্সের মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়, লাইসেন্স যদি বাতিল হয়ে যায় অথবা ধারা 15 মোতাবেক যদি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার নোটিশ জারি করলে বা কোনো কারণে যদি অস্ত্র নিজের কাছে রাখা যদি বেআইনি হয়ে পড়ে, তখন সেই ব্যক্তি কোনো প্রকার বিলম্ব না করে লাইসেন্স প্রাপ্ত ডিলার অথবা থানায় অস্ত্র জমা দেবেন। ধারা 16-1। ধারা 16-2 বলা হয়েছে উপধারা 1 অনুসারে অস্ত্রশস্ত্র জমা দেওয়া হলে সরকার কর্তৃক বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে জমাদানকারী ব্যক্তি অস্ত্রশস্ত্র যদি জমাদান করে থাকেন, অস্ত্র রাখা যদি বৈধ হয় তাহলে তিনি ফেরত নিতে পারবেন, অথবা তিনি যদি ফেরত নিতে না চান, তিনি যদি বিক্রয় করে দিতে চান তাহলে বিক্রয়লব্ধ টাকা তিনি গ্রহণ করতে পারবেন। ধারা 16-2। ধারা 16-3 উপধারা 1 অনুযায়ী জমা দেওয়া এবং উপধারা 2 অনুসারে যদি ফেরত নেওয়া না হয়, তাহলে উপধারা 1 অনুসারে জমা দেওয়ার পর উপধারা 2 অনুসারে যদি ওই ব্যক্তি অস্ত্রশস্ত্র যদি ফেরত না নেয় তাহলে সরকার কর্তৃক অস্ত্র বাজেয়াপ্ত হবে বা সরকারের অনুকূলে চলে যাবে। ধারা 16-3। ধারা 16-3
এখানে ধারা 16-র একটা বেশি গুরুত্বপূর্ণ, যে যদি কোনো ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিল হয়, অস্ত্রের লাইসেন্স যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, অস্ত্রের যদি 15 ধারা অনুযায়ী নিজের কাছে রাখা যদি বেআইনি হয়ে পড়ে, অথবা অস্ত্র রাখা যদি বেআইনি হয়, অস্ত্র রাখা যদি বেআইনি হয়, সেক্ষেত্রে কোনো প্রকার বিলম্ব না করে ওই ব্যক্তি অস্ত্র লাইসেন্স প্রাপ্ত ডিলার অথবা থানায় জমা দিবেন। ধারা 16-1। ধারা 16-1। ধারা 17-ক। ধারা 17-ক, অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, কোন কোন ক্ষেত্রে অস্ত্র নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করা যায়, বা সরকার কখন কখন অস্ত্র নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করতে পারেন, বা কি কি পরিস্থিতিতে অস্ত্র নিয়ে চলাফেরা করা নিষেধ। ধারা 17-ক। ধারা 17-র কথা বলা হয়েছে কয়ের 1, সরকার জনস্বার্থে যুক্তিসঙ্গত যদি মনে করেন, তাহলে গেজেট বিজ্ঞপ্তি প্রচার করে বা প্রকাশ করে কোনো ব্যক্তির লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে চলাফেরার উপর নির্দিষ্ট সময়ের জন্য বিধিনিষেধ আরোপ করতে পারেন। ধারা 17-1। তাহলে চলাফেরার উপর কি করতে পারেন? সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বা প্রচার করে চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করতে পারেন নির্দিষ্ট একটা সময়ের জন্য। নির্দিষ্ট একটা সময়ের জন্য। সময়টা কখন? সময়টা আপনাদের মনে করতে হবে নির্বাচনের যে সময়টা, সেই সময়টার জন্য। নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার তারিখ হতে ফলাফল গেজেটে প্রকাশ হওয়া পর্যন্ত, প্রকাশ হওয়ার সময় পর্যন্ত, এই সময়কালকে কি বলা হয়? নির্বাচনকালীন সময়কাল। এই সময়কালের জন্য সরকার যে কোনো ব্যক্তিকে অস্ত্র নিয়ে ঘোরাফেরার উপর বিধিনিষেধ আরোপ করতে পারেন। ধারা 17-1 17-1। ধারা 17-1 দিয়ে বলা হয়েছে, উপধারা 1 অনুসারে কোনো ব্যক্তি আদেশ লঙ্ঘন করলে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি তাকে অস্ত্রমুক্ত করতে পারবেন এবং সেই সাথে লাইসেন্স বাতিল করতে পারবেন। ধারা 17-2। ধারা 17-2। তাহলে যদি বলা হয় যে কোন কোন ক্ষেত্রে অস্ত্র বাতিল করা যায়, অস্ত্রের লাইসেন্স বাতিল করা যায়, তাহলে ধারা 17-2। ধারা 17-2 উপধারা অনুসারে কি করা যায়? অস্ত্রের লাইসেন্স বাতিল করা যায়। অর্থাৎ যখন সরকার কর্তৃক গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে অস্ত্র নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করা হয়, সে আরোপ করার শর্ত যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, তাহলে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি তাকে অস্ত্রমুক্ত করতে পারবেন এবং তার অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারবেন। ধারা 17-2। জাতীয় বা স্থানীয় নির্বাচনের সময়কালের জন্য সাময়িকভাবে বাতিল করা যাবে। ধারা 17-2। এটা আর একটা পয়েন্ট দিতে পারেন যে অস্ট্রেলিয়ান লাইসেন্স কোন কোন ক্ষেত্রে বাতিল করা যায়, তাহলে ধারা 17-2। তারপর আরেকটা দিতে পারেন যে লাইসেন্স জাতীয় বা স্থানীয় নির্বাচনের সময়কালের জন্য সাময়িকভাবে বাতিল করা যায়। সাময়িকভাবে বাতিল করা যায়। ধারা 17-2। ধারা 18, লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ। যদি কখনো প্রশ্ন হয় লাইসেন্স কোন কোন ক্ষেত্রে বাতিল করা যায়, বা অস্ত্রের লাইসেন্স কি কি পরিস্থিতিতে বাতিল করা যায়, বা কখন অস্ত্রের লাইসেন্স বাতিল বলে গণ্য হবে, তাহলে ধারা 17-2 দুইটা পয়েন্ট। যদি কোনো ব্যক্তি সরকার কর্তৃক বিধিনিষেধ আরোপ করার পরে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করেন, তাহলে সেই অস্ত্র পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? অবমুক্ত করতে পারেন, ওই ব্যক্তিকে অস্ত্রমুক্ত করতে পারেন এবং সেই সাথে তার অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারেন। ধারা 17-2। আর ধারা 17-2 আর একটা পয়েন্ট আছে, সরকার নির্বাচনকালীন সময়ের জন্য অস্ত্রের লাইসেন্স কি করতে পারেন? সাময়িকভাবে বাতিল করতে পারেন। ধারা 17-2 এটাও 2। আর ধারা 18তে বলা হয়েছে লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করা যায়। যদি প্রশ্ন হয় লাইসেন্স কোন ক্ষেত্রে সাময়িকভাবে স্থগিত করা যায়, তাহলে ধারা 18 সাময়িকভাবে স্থগিত করা যায়। আর যদি প্রশ্ন হয় অস্ত্রের লাইসেন্স কোন কোন ক্ষেত্রে বাতিল করা যায়, তাহলে 17-2 দুইটা ধারা এখানে আছে। 2-এর একটা বিষয় বলা হয়েছে অস্ত্রমুক্ত করে অস্ত্র বাতিল করা যায়, আর 17-2 বলা হয়েছে যদি নির্বাচন সময়কালীন সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে অস্ত্রের যদি লাইসেন্স বাতিল করেন, তাহলে সেক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা যায়। এই সময়কালের জন্য সাময়িকভাবে বাতিল করা যায়। ধারা 17-2। ধারা 18-ক, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য লাইসেন্স প্রদানকারী অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কে?
কে বাতিল করতে পারেন? ধারা 18 কথা বলা হয়েছে, যে ব্যক্তি লাইসেন্স প্রদান করেন সেই অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন। ধারা 18 ক। আর ধারা 18 খতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অপরাধের জন্য যদি দণ্ডপ্রাপ্ত হয়ে যদি অপরাধের জন্য যদি বিচারাধীন হয়ে আদালতে বিচার চলে, তাহলে সেই ব্যক্তি যদি দণ্ডপ্রাপ্ত হয়, দণ্ডপ্রাপ্ত যে ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে, যে আদালত বা যে ম্যাজিস্ট্রেট দণ্ড প্রদান করবেন, সে ম্যাজিস্ট্রেট কি করবেন? সেই তার লাইসেন্স যদি থাকে, তার লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারবেন। ধারা 18 খ। ধারা 18 খ, সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে সমগ্র বাংলাদেশে বা এর যে কোনো অঞ্চলে অথবা যে কোনো অংশের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন। ধারা 18 খ। তাহলে সরকার অস্ত্রের লাইসেন্স কোন কোন ক্ষেত্রে বাতিল করতে পারেন? ধারা 17 ক এর দুইটা পয়েন্ট, ধারা 18 ক, ধারা 18 খ। ধারা 18 ক মোতাবেক জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বা পরিবেশ পরিস্থিতি সঠিক রাখার জন্য বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য অস্ত্রের লাইসেন্স প্রদানকারী অফিসার অথবা ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে কোনো ব্যক্তির লাইসেন্স সাময়িকভাবে বাতিল বা স্থগিত করতে পারেন। ধারা 18 ক। আর ধারা 18 খতে বলা হয়েছে, কোনো ব্যক্তি অস্ত্র আইনের অধীন কোনো অপরাধের জন্য লাইসেন্সধারী ব্যক্তি যদি দণ্ডপ্রাপ্ত হয়, তাহলে যে জজ বা ম্যাজিস্ট্রেট দণ্ড প্রদান করেন, সেই জজ বা ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তির লাইসেন্স বাতিল করতে পারেন। কখন করতে পারেন? যখন কোনো অস্ত্রধারী ব্যক্তি তার লাইসেন্স থাকা সত্ত্বেও অস্ত্র আইনের কোনো অপরাধ করে দণ্ডপ্রাপ্ত হয়, তাহলে সেই ম্যাজিস্ট্রেট বা জজ যিনি দণ্ড প্রদান করেন, তিনি তার অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন। ধারা 18 খ। এছাড়াও সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে সমগ্র বাংলাদেশে বা এর যে কোনো অঞ্চলে বা যে কোনো অংশের সকল লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন। ধারা 18 খ। ধারা 19 বিভিন্ন অপরাধের দণ্ড। ধারা 20 ক বর্ধিত দণ্ড। ধারা 20 ক বর্ধিত দণ্ড, কতিপয় ক্ষেত্রে অপরাধের শাস্তি বা দণ্ডের পরিমাণ বৃদ্ধি অথবা বর্ধিত করা যায়। ধারা 20 ক। ধারা 20 ক গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি অস্ত্র আইনের 13 ধারার বিধান লঙ্ঘন করে, কি বলছে? যদি কোনো ব্যক্তি অস্ত্র আইনের 13 ধারার বিধান লঙ্ঘন করে পিস্তল, রিভলভার, শটগান বা অন্য কোনো আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে অথবা 14 ও 15 ধারার বিধান লঙ্ঘন করে কোনো আগ্নেয়াস্ত্র তার দখলে রাখে। 13 ধারায় বলছে কি অস্ত্র বহন করা, আর 14 ধারায় যে বলছে আগ্নেয়াস্ত্র দখলে রাখা, 15 ধারায় বলছে অস্ত্রশস্ত্র দখলে রাখা নিষেধ করতে পারেন। কিভাবে? গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে। যদি কোনো ব্যক্তি 14 ও 15 ধারার বিধান লঙ্ঘন করে আগ্নেয়াস্ত্র দখলে রাখে বা নিয়ন্ত্রণে রাখে, যা দেখে এরূপ মনে হয় যে উক্ত ব্যক্তির আগ্নেয়াস্ত্র দখল বা নিয়ন্ত্রণে রাখা যে কোনো বড় ধরনের অপরাধ করার জন্য হতে পারে বা খুনের উদ্দেশ্য হতে পারে, তাহলে তার বর্ধিত দণ্ডনীয় হবে। তাহলে তিনি বর্ধিত দণ্ডনীয় হবে। ধারা 20 ক। ধারা 20 ক। ধারা 21 লাইসেন্সের যদি শর্ত ভঙ্গ করে, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। যে শর্তের লাইসেন্স প্রদান করা হয়েছে, সেই লাইসেন্সের শর্ত যদি ওই ব্যক্তি লঙ্ঘন করে কোনো কাজ করে বা কাজ করা থেকে যদি বিরত থাকে, তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 21। ধারা 22 বলা হয়েছে, লাইসেন্স বিহীন ব্যক্তির নিকট অস্ত্রশস্ত্র ক্রয় বিক্রয় অথবা অর্পণ করার শাস্তি। অর্থাৎ যে ব্যক্তির লাইসেন্স নাই, সে ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকট অস্ত্রশস্ত্র বিক্রয় করতে পারবে না, অথবা যে ব্যক্তির লাইসেন্স নাই সে ব্যক্তি অস্ত্র প্রয়োগ করতে পারবে না, অথবা যার অস্ত্র রাখার কোনো অধিকার নাই, সে ব্যক্তির নিকট কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার অর্পণ করা যাবে না। ধারা 22। ধারা 25 ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি ও আটক। অর্থাৎ অস্ত্র সংক্রান্ত কোথাও তল্লাশি করতে গেলে অথবা কোথাও যদি বেআইনিভাবে কোনো অস্ত্র রাখা হয়, যদি এরকম কিছু মনে হয়, সেখানে যদি তল্লাশি করার প্রয়োজন হয়, তাহলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি করতে হবে, অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্দেশিত অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো কর্মকর্তার উপস্থিতিতে সেখানে তল্লাশি করতে হবে, এবং তল্লাশির আদেশটা ম্যাজিস্ট্রেট দিতে পারবেন, অন্য কোনো কর্মকর্তা সেখানে তল্লাশি করতে পারবেন, সেই সাথে যা কিছু পাওয়া যাবে সেখানে তিনি আটক করতে পারবেন। ধারা 25।
তো ধারা 25-এর মূল বিষয় হলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশির আদেশপ্রাপ্ত হয়ে অন্য কোনো কর্মকর্তার উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 25। ধারা 26, অস্ত্রশস্ত্র ক্রয় বা দখল অথবা আটক রাখা। জনগণের নিরাপত্তার প্রয়োজনে লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির অস্ত্রশস্ত্র অর্থাৎ জনগণের নিরাপত্তা বা শান্তি শৃঙ্খলার প্রয়োজনে যদি সরকার মনে করেন বা প্রয়োজন মনে করেন, তাহলে কোনো ব্যক্তির অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার ক্রয় বা দখল করে যতদিন খুশি প্রয়োজন ততদিন আটক রাখতে পারবেন। ধারা 26। ধারা 28-এ বলা হয়েছে অপরাধ সম্পর্কে তথ্য প্রদান কে করবেন। এখানে মূল যে বিষয়টি বলা আছে, কোনো রেলগাড়ির, যানবাহন বা সাধারণ পরিবহনের কর্মী অথবা সরকারি কর্মচারী, যদি কোনো কর্মচারী যদি পরিবহনরত কোনো ব্যক্তিকে সন্দেহ পোষণ করেন বা সন্দেহ করেন যে কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার তার কাছে আছে, তাহলে যুক্তিসঙ্গত যদি কারণ না থাকে বা অজুহাত যদি না থাকে, তিনি কি করবেন? তিনি পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটকে সেই বিষয়টি অবহিত করবেন। ধারা 28। ধারা 30-এর কথা বলা হয়েছে অস্ত্র ও গোলাবারুদের বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। অস্ত্র ও গোলাবারুদের বিশেষজ্ঞ মতামত নিষ্প্রয়োজন। অপরাধের বিচারকারী আদালতের মতে বিশেষজ্ঞের মতামত বা পরীক্ষার প্রয়োজন যদি না হয়, তাহলে বিচারের ক্ষেত্রে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার প্রমাণের জন্য বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। অর্থাৎ যে আদালতের বিচারক, ম্যাজিস্ট্রেট বা জজগণ অপরাধের বিচার করবেন, তারা যদি মনে করেন যে অস্ত্র প্রমাণ করার জন্য বিশেষজ্ঞের মতামত প্রয়োজন নাই, তাহলে সেক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। ধারা 30-এর ক। আর ধারা 30-এর খতে বলা হয়েছে অপরাধ তদন্তের সময় সীমা। 30-এর ক্ষয়ের 1, কোন অপরাধ তদন্ত হবে নিম্নরূপ। অস্ত্র আইনের যদি কোনো অপরাধ হয়, তাহলে সেই অপরাধের ক্ষেত্রে যদি কোনো মামলা হয় বা কোনো কেস হয় বা কোনো নালিশ হয়, নালিশ হওয়ার পর যদি ম্যাজিস্ট্রেট অপরাধ তদন্তের জন্য পুলিশ অফিসারকে আদেশ দেন, তাহলে সেই আদেশ অনুযায়ী তদন্ত কার্যক্রম হবে নিম্নরূপ। ধারা 30-এর ক্ষয়ের 1-এর ক। অভিযুক্ত ব্যক্তি হাতে নাতে ধরা পড়লে 15 কার্য দিবস, হাতে নাতে ধরা না পড়লে 30 কার্য দিবস, 60 কার্য দিবস, 60 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। 2, উপধারা 1 অনুসারে তদন্ত কার্য সমাপ্ত করা না গেলে অতিরিক্ত 7 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্য সমাপ্ত করতে হবে এবং কারণ উল্লেখপূর্বক তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বা আদেশ প্রদানকারী ম্যাজিস্ট্রেটকে লিখিতভাবে অবহিত করতে হবে। 3, অতিরিক্ত 7 কার্য দিবস অর্থাৎ উপধারা 2 অনুসারে অতিরিক্ত 7 কার্য দিবসের মধ্যে যদি তদন্ত কার্য সমাপ্ত করা না যায়, তাহলে কি করতে হবে? এই সময় অতিক্রান্ত হওয়ার 24 ঘন্টার ভিতরে তদন্ত সমাপ্ত না হওয়া সম্পর্কে কারণ উল্লেখপূর্বক আদেশ প্রদানকারী ম্যাজিস্ট্রেট অথবা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ধারা 30-এর ক্ষয়ের 3। 4-এ বলা হয়েছে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার পর নতুন তদন্তকারী কর্মকর্তা কিভাবে তদন্ত করবেন? ধারা 30-এর ক্ষয়ের 4-এর ক। অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময় হাতে নাতে ধরা পড়লে 7 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। আর যদি হাতে নাতে ধরা না পড়ে, তাহলে 30 কার্য দিবস, 30 কার্য দিবসের মধ্যে সমাপ্ত করতে হবে। ধারা 30-এর ক্ষয়ের 5। উক্ত সময়সীমার মধ্যে তদন্ত সমাপ্ত করা না গেলে বা সম্পূর্ণ না হলে সময়সীমা অতিক্রান্ত হওয়ার 24 ঘন্টার ভিতরে লিখিতভাবে আদেশ প্রদানকারী ম্যাজিস্ট্রেট অথবা নিয়ন্ত্রণকারী অফিসারকে জানাইতে হবে। ধারা 30-এর ক্ষয়ের 5। এবার 30-এর ক্ষয়ের 6-এ বলা হয়েছে কি, তার অদক্ষতা হিসেবে বিবেচনা করতে হবে। কে বিবেচনা করবেন? আদালত বিবেচনা করবে, ম্যাজিস্ট্রেট বিবেচনা করবেন বা জজ বিবেচনা করবেন। বিবেচনা করে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে বা কর্মকর্তাকে কি করবেন? তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে তা লিপিবদ্ধ করার জন্য নির্দেশ দিবেন এবং প্রয়োজন পড়লে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিবেন। ধারা 30-এর ক্ষয়ের 6। তাহলে অস্ত্র আইনের কোন প্রশ্ন আছে? অস্ত্র আইনে বুঝতে কোথাও কোনো ঝামেলা আছে বা কোনো প্রশ্ন আছে? একটু কথা বলেন যে অস্ত্র আইন নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা। স্যার নাই, প্রশ্ন নাই স্যার। প্রশ্ন নাই, যাই আলহামদুলিল্লাহ। আমরা এখন কিছু প্রশ্ন করব। আপনারা কোনো গাইড বই কি ফলো করেন?
এখন তো তিন ধরনের বই পাওয়া যায়, একটা হলো এমসিকিউ বই, একটা হলো দেখা যায় প্রশ্ন প্রশ্ন করা আছে প্রশ্নের বই গাইড বই, আর একটা আছে সূচির বই। আপনারা কোনো গাইড বই ফলো করেন, প্রশ্ন সম্বলিত কোনো উত্তর এরকম গাইড বই আছে? আমাদের কোনো গাইড নাই স্যার, হ্যাঁ, আমাদের কোনো গাইড বই নাই। আচ্ছা ঠিক আছে, না থাকলে এগুলো একটু নলেজে রাখবেন। আমি যেগুলো পড়াবো এখন, সকালের যে আইনগুলো পড়াবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু নলেজে রাখার চেষ্টা করবেন। অস্ত্র আইন থেকে যে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, যেগুলা প্রশ্ন বেশি হয় তার ভিতরে একটা প্রশ্ন, অস্ত্র আইন 1878 অনুযায়ী কারা অস্ত্র বহন করতে পারবে বা কারা অস্ত্র বহন করতে পারে? সরকার কখন অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারেন? সন্দেহভাজন স্থানে অস্ত্র তল্লাশির প্রয়োজন হলে পুলিশ অফিসারের করণীয় কি? তাহলে প্রথম প্রশ্ন, অস্ত্র 1878 অনুযায়ী কারা বহন করতে পারেন? অস্ত্র আইনের ধারা 1, উত্তর হবে অস্ত্র আইন অনুযায়ী যারা লাইসেন্স ব্যতীত অস্ত্র বহন করতে পারেন, যারা বহন করতে পারেন। অস্ত্র আইনের 1 ক ধারা মোতাবেক যে কোনো সমুদ্রগামী জাহাজে অথবা উড়োজাহাজে থাকা অস্ত্রশস্ত্র গোলাবারুদ বা সামরিক ভান্ডার এবং সাধারণ যুদ্ধোপকরণের অস্ত্রশস্ত্র লাইসেন্স ব্যতীত বহন করা যায়। ধারা 1 ক, ধারা অস্ত্র আইনের 1 ক। 1 খতে বলা হয়েছে সরকারি কর্মচারী সরকারি দায়িত্ব পালনকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে বা নির্দেশে অস্ত্রশস্ত্র বহন উৎপাদন রূপান্তর আমদানি রপ্তানি রপ্তানি যে কোনো কিছু, এখানে যেহেতু বহনের কথা বলা আছে সেহেতু আমরা বহনটাই উল্লেখ করব, যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে অস্ত্র বহন করতে পারেন। ধারা অস্ত্র আইনের 1 খ, পিআরবি 88 বিধি। পিআরবি কত? 88 বিধি। আমরা যে অস্ত্র বহন করি সেই অস্ত্র বহন অস্ত্র আইনের 1 খ ধারা আর পিআরবি 88 বিধি। তাহলে প্রথম প্রশ্নটা গেল অস্ত্র কারা বহন করতে পারে অস্ত্রের লাইসেন্স ব্যতীত, তাহলে ধারা 1 ক 1 খ পিআরবি 88 বিধি। দ্বিতীয় প্রশ্ন, সরকার কখন অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারেন? সরকার কখন অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারেন মনে আছে? 17 অস্ত্র আইনের 17 ক 2, দুইয়ের দুইটা বিষয় আছে। লাইসেন্সধারী ব্যক্তি যদি বিধিনিষেধ শর্ত লঙ্ঘন করে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করেন তাহলে অস্ত্রের লাইসেন্স বাতিল করা যায়, ধারা 17 ক 2। আরেকটি ক্ষেত্রে আছে সরকার নির্বাচনকালীন সময়ে অস্ত্রশস্ত্র সাময়িকভাবে বাতিল করতে পারেন, ধারা 17 ক 2, এটাও 17 ক 2। এছাড়া অস্ত্র আইনের 18 ধারায় কি বলা আছে? অস্ত্র আইনের 18 ধারায় বলা আছে অস্ত্রের লাইসেন্স বাতিল অথবা সাময়িকভাবে স্থগিত করা যায়, তাহলে অস্ত্র আইনের 18 ধারাও যাবে। যখন অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করা যায়। অস্ত্র আইনের 18 ক ধারা, অস্ত্র আইনের 18 ক ধারা মোতাবেক অস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তির দ্বারা যদি এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা অবনতি হওয়ার সম্ভাবনা থাকে বা জনগণের নিরাপত্তার যদি প্রয়োজন মনে হয়, তাহলে যে ব্যক্তি বা যে অফিসার অস্ত্রের লাইসেন্স প্রদান করছেন সেই কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেট সেই ব্যক্তির অস্ত্রের লাইসেন্স সাময়িকভাবে বা বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন, ধারা 18 ক। ধারা 18 খতে বলা হয়েছে কোন অস্ত্রের লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি যদি দণ্ডপ্রাপ্ত হয় তাহলে যে ব্যক্তি যে জজ বা ম্যাজিস্ট্রেট দণ্ড প্রদান করেন সেই জজ বা ম্যাজিস্ট্রেট অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন, ধারা 18 খ। তাহলে ধারা 17-এর 2 এর দুইটা বিষয় আর 18 ক এবং খ অনুযায়ী অস্ত্রের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা যায়। এছাড়াও অস্ত্র আইনের 18 খ ধারা অনুযায়ী সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে সমগ্র বাংলাদেশে অথবা কোনো অঞ্চলের জন্য অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত করতে পারেন। এটা আপনার 18 খর ভিতরে একটু বেশি করে লিখতে পারেন যে কোনো অস্ত্রের লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি যদি কোনো অপরাধ করে দণ্ডপ্রাপ্ত হন তাহলে অস্ত্রের লাইসেন্স বাতিল করা যায়। এছাড়াও অস্ত্র আইনের 18 খ ধারা অনুযায়ী সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে সমগ্র বাংলাদেশে অথবা কোনো অঞ্চলের জন্য অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন, ধারা 18 খ। তাহলে অস্ত্র লাইসেন্স ব্যতীত কে কে বহন করতে পারেন? ধারা 1 ক 1 খ,
অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করা যায় ধারা কত? ধারা 17 কয়ের 2, ধারা 17 কয়ের 2, ধারা 18 ক, ধারা 18 খ, ধারা 18 ক, ধারা 18 খ। আরেকটি প্রশ্ন, সন্দেহভাজন স্থানে যদি অস্ত্র তল্লাশির প্রয়োজন হয় তাহলে পুলিশ অফিসারের করণীয় কি? তাহলে পুলিশ অফিসারের করণীয় কি? এখন কোন জায়গায় যদি অস্ত্র আছে বলে মনে হয় বা যদি কোনো ব্যক্তি যদি খবর দেয়, সেখানে তল্লাশি করার ক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি? সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি আইনের সন্দেহভাজন স্থানে অস্ত্র তল্লাশির যদি প্রয়োজন হয় তাহলে পুলিশ অফিসারের করণীয় নিম্নরূপ। ফৌজদারি কার্যবিধি 154, 155 ধারা, পুলিশ আইনের 44 ধারা এবং পিআরবি 377 বিধি মোতাবেক যেখানে অস্ত্র তল্লাশি করা হবে বা কোনো সন্দেহজনক স্থানে বা কোনো সন্দেহভাজন স্থানে অস্ত্রের জন্য তল্লাশির প্রয়োজন হলে বিষয়টি কি করতে হবে? সর্বপ্রথম জেনারেল ডায়েরিতে নোট দিতে হবে। ধারা কত? ফৌজদারি কার্যবিধি আইনের 154, 155 ধারা, পিআরবি 377 বিধি, পুলিশ আইনের 44 ধারা। তাহলে আপনি আমি যে কোনো ব্যক্তি না কেন, যে কোনো পুলিশ অফিসারই কেন, যখন কোনো জায়গায় কোনো কাজ করতে যাব, কোনো অপরাধ যদি কেউ করে সেখানে যদি গ্রেপ্তারও করতে যাই বা কোনো কিছু যদি তল্লাশি করতে যাই বা কোনো ব্যক্তিকে আটক করার জন্য যদি সোজা কথা থানার বাইরে যদি আমরা যাই, কোনো কারণে যদি বের হই, আমরা অবশ্যই বিষয়টি কি করব? জিডিতে নোট দেবো। সেটা সবার জন্যই সেফ। আপনি যাবেন, আপনার সাথে যে কোনো ব্যক্তি যাবে বা যে কোনো অফিসার যাবে, তার জন্য সেফ, আপনার জন্য সেফ। বিষয়টি কি করতে হবে? ওই যে বিষয়ের জন্য যাবেন, আসামি গ্রেপ্তারের জন্য যান অথবা কোনো জায়গায় তল্লাশি করার জন্য যান বা অন্য কোনো কাজে যদি যান অথবা ডিউটি করার জন্য যদি যান থানা থেকে, সেটাতে জিডিতে নোট দেওয়া হয় অথবা সিসি দেওয়া হয়, বাহির দেওয়া হয়। এখানে অবশ্যই জিডিতে নোট দিয়ে যাবেন। কোনো তল্লাশি করার ক্ষেত্রে অবশ্যই জিডিতে নোট দিয়ে যাবেন বা কোনো আসামি গ্রেপ্তারের ক্ষেত্রেও কি করবেন? জিডিতে নোট দিয়ে যাবেন। সর্বপ্রথম কাজ হবে জিডিতে নোট দেওয়া। তাহলে ফৌজদারি কার্যবিধি 154, 155 ধারা, পুলিশ আইনের 44 ধারা এবং পিআরবি 377 বিধি মোতাবেক কোন সন্দেহভাজন স্থানে অস্ত্রের জন্য তল্লাশির প্রয়োজন হলে বিষয়টি জেনারেল ডায়েরিতে নোট দিতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো পুলিশ আইনের 24 ধারা এবং পিআরবি 213 বিধি মোতাবেক তল্লাশি পরোয়ানার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে হবে। অর্থাৎ অস্ত্র আইনের তল্লাশি করার ক্ষেত্রে একজন ইন্সপেক্টর পদের অফিসার থাকতে হবে অথবা ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকতে হবে অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি সেখানে হাজির থাকতে হবে, কর্মকর্তা হাজির থাকতে হবে, তার উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম করতে হবে। সেখানে যদি অন্য কোনো পুলিশ অফিসার তল্লাশি করেন, সেই তল্লাশির ক্ষেত্রে কি করবেন? বিষয়টি জিডিতে নোট দেবেন। নোট দেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে বলবেন যে আমাকে একটি তল্লাশি পরোয়ানা দিন, আমি তল্লাশি করতে যাব। কোন ক্ষেত্রে? অস্ত্র আইনের ক্ষেত্রে। অস্ত্র আইনের যখন তল্লাশি হবে ধারা 25-এ, তো সেই তল্লাশির ক্ষেত্রে কি করতে হবে? তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা চাইতে হবে। আপনি যেখানেই তল্লাশি করতে যান না কেন, যে কোনো কাজে তল্লাশি করতে যান, আপনাকে অবশ্যই তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা চাইতে হবে। কার কাছে? ওই ম্যাজিস্ট্রেটের কাছে। এখতিয়ারধীন এলাকার যে ম্যাজিস্ট্রেট থাকবেন বা ক্ষমতাপ্রাপ্ত যে ম্যাজিস্ট্রেট থাকবেন বা যার নিয়ন্ত্রণে থাকবে এলাকা, সেই এলাকায় তল্লাশি করতে গেলে সেই ম্যাজিস্ট্রেট বরাবর তল্লাশি পরোয়ানার জন্য আবেদন করতে হবে। পুলিশ আইনের 24, পিআরবি 213 বিধি। তাহলে কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা চাওয়া হয়? তল্লাশি করার ক্ষেত্রে। যখন তল্লাশি করার প্রয়োজন হয় তখন ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়, তল্লাশি পরোয়ানার জন্য আবেদন করা হয়। পুলিশ আইনের 24 ধারা, পিআরবি 213 বিধি মোতাবেক তল্লাশি পরোয়ানার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে হবে। পুলিশ আইনের 24, পিআরবি 213 বিধি। অস্ত্র আইনের 25 ধারা মোতাবেক কোন সন্দেহভাজন স্থানে অস্ত্র আইনের 25 ধারা মোতাবেক কোন সন্দেহভাজন স্থানে অস্ত্রের জন্য তল্লাশির প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেট নিজে তল্লাশি করবেন অথবা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি করতে হবে অথবা ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো কর্মকর্তার উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 25 পিআরবি 280 বিধি। তল্লাশি কার্যক্রম পিআরবি 280 বিধি। তাহলে অস্ত্র আইন 1878 অনুযায়ী কারা অস্ত্র বহন করতে পারেন? অস্ত্র আইনের লাইসেন্স ব্যতীত
ধারা 1-এর ক, ধারা 1-এর খ। সরকার কখন অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারেন? বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন ধারা 17-এর ক-এর 2, ধারা 18-এর ক এবং ধারা 18-এর খ। সন্দেহভাজন স্থানে অস্ত্র তল্লাশির প্রয়োজন হলে পুলিশ অফিসারের করণীয় কি? বিষয়টি প্রথমে জিডিতে নোট দিতে হবে। নোট দেওয়ার পর তল্লাশি করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে তল্লাশি পরোয়ানার জন্য আবেদন করতে হবে। তল্লাশি পরোয়ানা পাওয়া গেলে সেই তল্লাশি পরোয়ানা মূলে অস্ত্র আইনের 25 ধারা মোতাবেক সেখানে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। যখন জিডিতে নোট দেওয়া হবে ফৌজদারি কার্যবিধি আইনের 154, 155 ধারা, পুলিশ আইনের 44 ধারা, পিআরবি 377 বিধি মোতাবেক জিডিতে নোট দিতে হবে। আর যখন তল্লাশি পরোয়ানা চাওয়া হবে তখন তল্লাশি পরোয়ানার জন্য পুলিশ আইনের 24 ধারা এবং পিআরবি 213 বিধি মোতাবেক ম্যাজিস্ট্রেট বরাবর তল্লাশি পরোয়ানার জন্য আবেদন করতে হবে এবং সেই তল্লাশি পরোয়ানা নিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো কর্মকর্তার উপস্থিতিতে, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো কর্মকর্তার উপস্থিতিতে তল্লাশি পরোয়ানা আমলে অস্ত্র আইনের 25 ধারা মোতাবেক তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা অস্ত্র আইনের 25, পিআরবি 280 বিধি। তাহলে বোঝা গেল, এখানে প্রশ্ন বোঝা গেল। বোঝা গেছে স্যার। আরেকটি প্রশ্ন, অস্ত্র আইনে বর্ধিত সাজার বিধান আছে কি? জি আছে। অস্ত্র আইনের 20-এর ক ধারা, যদি কোনো ব্যক্তি 13 ধারা, অস্ত্র আইনের 13 ধারা, অস্ত্র আইনের 14 ও 15 ধারা শর্ত লঙ্ঘন করে অস্ত্র শস্ত্র রাখে এবং এমন ভাবে অস্ত্র রাখে যদি সেই অস্ত্র রাখা কোনো ব্যক্তির মৃত্যুর জন্য হুমকি হয় বা কোনো ব্যক্তির জন্য হুমকি হয়, তাহলে এরূপ যদি মনে হয় তাহলে সেই ব্যক্তিকে বর্ধিত সাজা প্রদান করা যায় বা বর্ধিত দণ্ড প্রদান করা যায়। অস্ত্র আইনের ধারা 20-এর ক। কোন পর্যায়ে কতদিনের মধ্যে অস্ত্র আইনের মামলা নিষ্পত্তি করতে হয় আলোচনা করুন। ধারা 30-এর খ, অস্ত্র আইনে অপরাধ তদন্তের সময়সীমা। অপরাধ তদন্তের সময়সীমা, ধারা 30-এর খ। আরেকটি প্রশ্ন, ক নামক একজন ব্যক্তিকে তার লাইসেন্সকৃত বন্দুক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে একজন পুলিশ অফিসারের করণীয় কি? আইনের আলোকে ব্যাখ্যা করুন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে সেক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি? অথবা বলা হলো মজনু মজনু তার লাইসেন্সকৃত বন্দুক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে তাহলে একজন পুলিশ অফিসারের করণীয় কি? আইনের আলোকে ব্যাখ্যা করুন, আইনের আলোকে আলোচনা করুন বা বিস্তারিত বর্ণনা করুন। তাহলে ক নামক একজন ব্যক্তিকে তার লাইসেন্সকৃত বন্দুক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে পুলিশ অফিসারের করণীয় নিম্নে আলোচনা করা হলো বা পুলিশ অফিসারের করণীয় নিম্নরূপ। অস্ত্র আইনের 12 ধারা মোতাবেক লাইসেন্সকৃত বন্দুক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ক নামক ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। অস্ত্র আইনের 12 ধারা, পিআরবি 316 বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের 51 ধারা মোতাবেক যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করার পর তার কি করতে হবে? দেহ তল্লাশি করতে হবে। ধারা ফৌজদারি কার্যবিধি আইনের 51 ধারা, পিআরবি 316 বিধি। এখন ফৌজদারি কার্যবিধি আইনের 60 ধারা মোতাবেক যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তখন তাকে কি করতে হবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাইতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 60 ধারা। এখন অফিসার ইনচার্জ লাইসেন্সের বিষয়টি যাচাই করবেন এবং 24 ঘন্টার মধ্যে যদি লাইসেন্সের সঠিকতা পাওয়া যায় তাহলে মুচলেকা সম্পাদনের মাধ্যমে তাকে ছেড়ে দেবেন। অর্থাৎ যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হাজির করা হবে তখন যদি তার অস্ত্রের লাইসেন্স পাওয়া যায়, সে যদি অস্ত্রের লাইসেন্স দিতে পারে তা অথবা সে লাইসেন্স দেওয়ার পর যদি সে যদি মুচলেকা দিতে পারে তাহলে মুচলেকা সম্পাদনের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হবে। যখনই কোনো ব্যক্তিকে আটক করা হবে বা গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করার পর যদি থানায় নিয়ে যাওয়া হয়, থানায় নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তিকে মুচলেকা ছাড়া কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। তাকে মুচলেকা সম্পাদন করতে হবে। সে নিজে থেকে মুচলেকা সম্পাদন করবে অথবা জামিনদার সহ বা জামিনদারের মাধ্যমে সে মুচলেকা সম্পাদন করতে হবে। মুচলেকা ছাড়া কোনো অপরাধী ব্যক্তিকে বা কোনো ব্যক্তিকেই ছেড়ে দেয়া যাবে না। এলা ফৌজদারি কার্যবিধি আইনের 57(2), পিআরবি 317 বিধি। যখনই কোনো ব্যক্তিকে মুচলেকা নিয়ে সম্পাদন করার পর ছেড়ে দেওয়া হবে তখনই পিআরবি 317 বিধি। অর্থাৎ হেফাজত হতে যখনই কোনো ব্যক্তিকে ছেড়ে দেওয়া হবে তখনই পিআরবি 317 বিধি।
তাহলে 24 ঘন্টার ভিতরে যদি লাইসেন্সের যদি সঠিকতা পাওয়া না যায় এবং সেই ব্যক্তি যদি মুচলেকা সম্পাদন করতে না পারে, তাহলে তাকে কি করতে হবে? বিচারের জন্য আদালতে প্রেরণ করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 61 ধারা, পিআরবি ফৌজদারি কার্যবিধি আইনের 81 ধারা, পিআরবি সম্ভবত 324, পিআরবি 324। তাহলে ক নামক একজন ব্যক্তিকে যদি পুলিশ অফিসার অস্ত্র সহ যদি ঘোরাফেরা করতে দেখেন, তাহলে পুলিশ অফিসারের করণীয় কি? প্রথম বিষয়টি হলো অস্ত্র আইনের 12 ধারা মোতাবেক তা তাকে গ্রেপ্তার করতে হবে। অস্ত্র আইনের 12 ধারা, পিআরবি 316 বিধি। গ্রেপ্তার করার পর কি করতে হবে? তার দেহ তল্লাশি করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 51 ধারা, পুরুষের দেহ তল্লাশি, আর যদি মহিলা হয় তাহলে মহিলার দ্বারা দেহ তল্লাশি করতে হবে। 52 ধারা, পিআরবি 322 বিধি, 388 এর গ বিধি। দেহ তল্লাশি করার পর তাকে কি করতে হবে? তাকে থানায় নিয়ে যেতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 60 ধারা। থানায় নিয়ে যাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন? তার অস্ত্রের লাইসেন্স দেখবেন। সে যদি অস্ত্রের লাইসেন্স দিতে পারে এবং সেই সাথে যদি মুচলেকা সম্পাদন করতে পারে, তাহলে তাকে মুচলেকা সম্পাদনের মাধ্যমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি আইনের 57(2) এবং পিআরবি 317 বিধি মোতাবেক তাকে ছেড়ে দিতে পারবেন। আর যদি সে অস্ত্রের লাইসেন্স দেখাতে না পারে, তাহলে তাকে 24 ঘন্টার ভিতরে বা অনতিবিলম্বে ফৌজদারি কার্যবিধি আইনের 61-81 ধারা মোতাবেক তাকে কি করতে হবে? বিচারার্থে আদালতে প্রেরণ করতে হবে, এবং যে আদালতে প্রেরণ করা হবে সেই আদালতে অথবা আদালতের অফিসারের নিকট অস্ত্র জমা দিতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 61-81 ধারা। আরেকটি প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে অস্ত্রশস্ত্র থানায় অথবা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা দিতে হবে? অস্ত্র আইনের 16 ধারা। অস্ত্র আইনের 16 ধারা। সন্দেহজনকভাবে অস্ত্রশস্ত্র বহনকারী ব্যক্তি গ্রেপ্তারের পদ্ধতি বর্ণনা করো। ধারা 12। যে ক্ষেত্রে অস্ত্রশস্ত্র থানায় অথবা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা দিতে হবে। অস্ত্র আইনের 16-1। অস্ত্র আইনের 16-1। কোন ব্যক্তির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে, লাইসেন্স যদি বাতিল হলে অথবা অস্ত্র আইনের 15 ধারায় যদি আদেশ দেন বা সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেন, অথবা কোনো ব্যক্তির নিকট যদি অস্ত্র রাখা যদি বেআইনি হয়ে পড়ে, তাহলে তিনি কি করবেন? কোনো প্রকার বিলম্ব না করে অস্ত্র আইনের 16-1 ধারা মোতাবেক অস্ত্রশস্ত্র লাইসেন্স প্রাপ্ত ডিলার অথবা থানায় জমা প্রদান করবেন। ধারা 16-1। ইহা ছাড়াও অস্ত্র আইনের 18-ক ধারা মোতাবেক অস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তির দ্বারা যদি এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্ন হয় অথবা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে বৈধ অস্ত্রের লাইসেন্স বাতিল বা স্থগিত করা হলে অস্ত্রটি থানায় বা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা দিতে হবে। অস্ত্র আইনের ধারা 17-ক ধারা 17-ক-2 এবং 18-ক এবং খ ধারা মোতাবেক যখন অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে বা সাময়িকভাবে স্থগিত করা হবে, তখন অস্ত্র আইনের 17-ক-2 এবং 18-ক এবং 18-খ ধারা মোতাবেক যখন অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে, তখন সেই অস্ত্র কি করতে হবে? লাইসেন্স প্রাপ্ত ডিলার অথবা থানায় জমা দিতে হবে। অস্ত্র আইনের 16-1 ধারা, 16-1। অস্ত্র আইনের 17-ক-2 এবং 18-ক এবং 18-খ ধারা মোতাবেক অস্ত্র কি করতে হবে? জমা দিতে হবে। অস্ত্র লাইসেন্স প্রাপ্ত ডিলার অথবা থানায় জমা দিতে হবে। আর যদি অস্ত্র সন্দেহজনক ব্যক্তিকে যদি গ্রেপ্তারের পদ্ধতি অস্ত্র আইনের 12 ধারা, পিআরবি 316 বিধি। অস্ত্র আইনের এই প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনাই বেশি, এর বাইরে তেমন কোনো প্রশ্ন নাই। একটি প্রশ্ন এদিকে আছে, টহল ডিউটিরত কনস্টেবল কোন কোন বিষয়ে তল্লাশি পরিচালনা করতে পারে? তল্লাশি পরিচালনাকালে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেলে তা উদ্ধার করার প্রক্রিয়া সহ একটু নমুনা জব্দ তালিকা বর্ণনা করুন। জব্দ তালিকাটা পুরাই আলাদা। জব্দ তালিকা তৈরি করতে গেলে আলাদা একটা জব্দ তালিকা 1 পৃষ্ঠায় তৈরি করতে হবে। তল্লাশিকালে চুরি মামলার তদন্তকারী কর্মকর্তা, ফৌজদারি কার্যবিধির 98 ধারা, লাইসেন্স প্রাপ্ত একজন কনস্টেবল তল্লাশিকালে আলমারির ভিতরে লাইসেন্স বিহীন রিভলভার পাওয়া গেলে তা করণীয় কি?
বা একজন কনস্টেবল কোন কোন ক্ষেত্রে তল্লাশি করতে পারবেন, বা একজন কনস্টেবল, প্রশ্নটা কি, ডিউটিরত কনস্টেবল কোন কোন বিষয়ে তল্লাশি পরিচালনা করতে পারে? তল্লাশি পরিচালনা করলে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেলে করণীয় কি? একটি আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে তল্লাশি। তল্লাশিকালে আলমারির ভিতরে লাইসেন্সবিহীন রিভলভার পাওয়া গেলে বা তল্লাশিকালে কোনো অস্ত্রশস্ত্র পাওয়া গেলে তা উদ্ধারের প্রক্রিয়া অস্ত্র আইনের 25 ধারা মোতাবেক তল্লাশি কার্যক্রম সেখানে সম্পন্ন করতে হবে। সেখানে সম্পন্ন করার পর সে অস্ত্র তল্লাশি করে অস্ত্র যদি পাওয়া যায় তা হেফাজতে নিতে হবে। ধারা অস্ত্র আইনের 25, পিআরবি 280 বিধি। পুলিশ আইনের 23-3 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 150 ধারা অনুসারে চোরাই মাল এবং লাইসেন্সবিহীন অবৈধ রিভলভার সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে জানাইতে হবে। অর্থাৎ যখন তল্লাশি করা হবে, তল্লাশি করার পর করণীয় কি? তল্লাশি করে যদি অস্ত্র পাওয়া যায়, অস্ত্র পাওয়ার পর করণীয় কি? একটা অস্ত্র যখন পাওয়া যাবে সে বিষয়টি ফৌজদারি সে বিষয়টি অস্ত্র আইনের 25 ধারা এবং পিআরবি 280 বিধি মোতাবেক তল্লাশি করার পর অস্ত্র পাওয়া গেলে সে তল্লাশি হেফাজতে নিতে হবে। তল্লাশি করে অস্ত্র যা পাওয়া যাবে তা হেফাজতে নিতে হবে অথবা আটক করতে হবে। এই অস্ত্র পাওয়ার পর কি করতে হবে? ঊর্ধ্বতন অফিসারকে জানাতে হবে যে স্যার এখানে তল্লাশি করা হয়েছে, তল্লাশি করার পর একটি অস্ত্র পাওয়া গেছে, অবৈধ অস্ত্র পাওয়া গেছে। সে বিষয়তে জানাতে গেলে ফৌজদারি কার্যবিধি আইনের 150 ধারা, পুলিশ আইনের 23-3 ধারা, পিআরবি 120 বিধি মোতাবেক ঊর্ধ্বতন অফিসারকে সে বিষয়টি অবহিত করতে হবে। যে কোনো সংবাদ জানানো পুলিশ অফিসারকে বা ঊর্ধ্বতন অফিসারকে যে কোনো সংবাদ জানানোই হোক না কেন, তার ধারা হবে ফৌজদারি কার্যবিধি আইনের 150 ধারা, পুলিশ আইনের 23-3 ধারা, পিআরবি 120 বিধি। তাহলে অস্ত্র আইনের 25 ধারা মোতাবেক তল্লাশি করা হলো, তল্লাশি করার পর পাওয়া গেল, অস্ত্র আটক করা হলো, সে বিষয়টি ঊর্ধ্বতন অফিসারকে জানানো হলো ফৌজদারি কার্যবিধি আইন 150 ধারা, পিআরবি 120 বিধি, পুলিশ আইনের 23-3 ধারা। এখন অস্ত্র, লাইসেন্সবিহীন অস্ত্র অবৈধ রাখার জন্য ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো। যে ব্যক্তি লাইসেন্সবিহীন অস্ত্র রাখছে তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার কত ধারা? অস্ত্র আইনের 12 ধারা, পিআরবি 316 বিধি, পিআরবি 316 বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের 103-2 ধারায় পিআরবি 280 বিধি মোতাবেক উপস্থিত সাক্ষীদের সামনে বর্ণিত রিভলভারটি এবং চোরাই মালের একটি জব্দ তালিকা তৈরি করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 102, 103 ধারা, পিআরবি 280 বিধি। অর্থাৎ যখনই তল্লাশি করা হবে তখনই কি সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। যখন তল্লাশি কার্যক্রম সম্পন্ন করা হবে, তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে তার একটি জব্দ তালিকা প্রস্তুত করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 103-2 ধারা, 103-2, পিআরবি 280 বিধি। ফৌজদারি কার্যবিধি 154, 155 ধারা, পিআরবি 377 বিধি মোতাবেক চোরাই মাল এবং লাইসেন্সবিহীন যদি অবৈধ অস্ত্রশস্ত্র পাওয়া যায় তাহলে থানায় এসে বিষয়টি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ যখনই আপনি তল্লাশি কার্যক্রম সম্পন্ন করবেন, যেখানেই তল্লাশি কার্যক্রম সম্পন্ন করবেন না কেন, সেই তল্লাশি কার্যক্রম শেষে যদি কোনো অবৈধ কিছু যদি পাওয়া যায় সেই বিষয়টি কি করতে হবে? থানা আসার পর জিডিতে নোট দিতে হবে। জিডিতে নোট দিতে হবে যে এই জায়গায় তল্লাশি করা হয়েছে, তল্লাশি করার পর এই পাওয়া গেছে, এই পাওয়া গেছে, এই পাওয়া গেছে, বা এই অবৈধ অস্ত্র পাওয়া গেছে, বা অবৈধ চোরাই মাল পাওয়া গেছে, বা অবৈধ প্রকাশনা পাওয়া গেছে, অথবা অবৈধ কোনো ব্যক্তিকে, আটক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, সেই বিষয়ে কি করতে হবে? জিডিতে নোট দিতে হবে। অস্ত্র আইনে 19-এর এই ধারা মোতাবেক চোরাই মাল এবং লাইসেন্সবিহীন অবৈধ রিভলভার সহ থানায় এসে থানা অফিসার ইনচার্জের সহিত আলোচনা করে জনক অপরাধীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করতে হবে। অর্থাৎ যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে অথবা অস্ত্র আইন অনুযায়ী তল্লাশি করার পর অস্ত্র হেফাজতে নেওয়া হবে, আটক করা হবে, আটক করে যখন থানায় এসে জিডি করা হবে, ঊর্ধ্বতন অফিসারকে জানানো হবে, এই সকল জানানোর কাজকর্ম শেষে কি করতে হবে? একটি মামলা রুজু করতে হবে। কার বিরুদ্ধে? ওই ক নামক ব্যক্তির বিরুদ্ধে, অথবা মজনুর বিরুদ্ধে, অথবা রহিম, করিম বা যদু, মধু, কদুর বিরুদ্ধে কি করতে হবে? অস্ত্র আইনের একটি মামলা রুজু করতে হবে। অস্ত্র আইনের মামলা রুজু করার ক্ষেত্রে অস্ত্র আইনের 19-এর এ ধারা মোতাবেক যদি অস্ত্র পাওয়া যায় তাহলে সে রিভলভার সহ থানায় এসে অফিসার ইনচার্জের সহিত পর্যালোচনা করে কি করতে হবে? ওই ব্যক্তির বিরুদ্ধে নিজেই বাদী হয়ে একটি মামলা রুজু করতে হবে। ধারা অস্ত্র আইনের 19-এর এ, ধারা অস্ত্র আইনের 19-এর এ। তাহলে অস্ত্র আইন সংক্রান্ত এই সকল প্রশ্ন সবাই একটু দেখবেন, একটু পড়বেন, পড়াশোনার চেষ্টা করবেন, আলোচনার চেষ্টা করবেন। তাহলে আপনি যত পড়বেন, যত গভীরে পড়বেন, তত বেশি জানবেন, তত বেশি বেশি বুঝতে পারবেন।
অস্ত্র আইন সংক্রান্ত এই সকল প্রশ্নই হয়, এর বাইরে কোনো প্রশ্ন হয় না। এখানে অস্ত্র আইনের 1 ধারায়, অস্ত্র আইনের 12 ধারায়, অস্ত্র আইনের 16, 17, 18, অস্ত্র আইনের 25 আর অস্ত্র আইনের 30-এর খ, এই মোটামুটি 7-8টা ধারার উপরে অস্ত্র আইনের প্রশ্ন হয়, এর বাইরে কোনো প্রশ্ন হয় না। আপনি যদি এগুলা যদি ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে এর ভিতর থেকে লিখতে পারবেন। অস্ত্র আইনের 20-এর ক ধারাতেও বর্ধিত শাস্তির ক্ষেত্রেও প্রশ্ন হয়ে থাকে, কোন ক্ষেত্রে বর্ধিত শাস্তি প্রদান করা যায়, এই ক্ষেত্রে অস্ত্র আইনে প্রশ্ন হয়। অবশ্যই চেষ্টা করবেন এই যে 7টা 8টা যে ধারা আছে অস্ত্র আইনের, এই ধারাগুলো একদম মুখস্থ ঠোঁটস্থ করার চেষ্টা করবেন, আর সব সময় এই ধারাগুলো লেখার চেষ্টা করবেন। এই ধারাগুলা লেখার চেষ্টা করবেন, বেশি বেশি লেখার চেষ্টা করবেন। অস্ত্র আইনের 1 ধারা, অস্ত্র আইনের 11 12 ধারা, অস্ত্র আইনের 16 17 18 ধারা, তারপর অস্ত্র আইনের 20-এর ক ধারা, অস্ত্র আইনের 25, অস্ত্র আইনের 30-এর ক, 30-এর খ, কোন ক্ষেত্রে অস্ত্রের বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। অস্ত্র আইনের ধারা 30-এর ক, ধারা 30-এর ক অনুযায়ী যে অপরাধের বিচার করবেন যে জজ বা যে ম্যাজিস্ট্রেট বা যে আদালত বিচার করবেন, সেই আদালত যদি মনে করেন যে এটা অস্ত্র প্রমাণ করার জন্য বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন নেই, তাহলে সেক্ষেত্রে অস্ত্র আইনের 30-এর ক ধারা অনুযায়ী বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। ধারা অস্ত্র আইনের 30-এর ক। তাহলে অস্ত্র আইনটা এখানে শেষ। অস্ত্র আইনের প্রশ্ন, অস্ত্র আইনের যে এমসিকিউ আগেই দেওয়া হয়েছে, এই জায়গায় শেষ। এর বাইরে আর কোনো প্রশ্ন হওয়ার এখানে সম্ভাবনা নাই। তবে যেখানে কোনো তল্লাশি কার্যক্রম শুধু অস্ত্র আইনেই না, যখনই থানার বাইরে যাবেন, গ্রেপ্তার করার ক্ষেত্রে যান, অন্য কোনো কাজে যান, তখনই কি করবেন, জিডিতে নোট দেবেন। আপনারা যারা থানায় চাকরি করেন, আপনারা বিষয়টি ভালো জানেন। যখনই বাইরে যাবেন, জিডিতে নোট দিয়ে যাবেন, কোন কাজের জন্য গেলেন, তল্লাশির জন্য হোক, গ্রেপ্তারের জন্য হোক, বা অন্য কোনো কাজে হোক, যখনই যাবেন সেটা জিডিতে নোট দিতে হবে। অথবা কার্যক্রম শেষ করে গ্রেপ্তার করে আসার পর বা তল্লাশি কার্যক্রম সম্পন্ন করার পর ওই বিষয়টি পুনরায় এসে আবার জিডিতে নোট দিতে হবে। আর এই সকল কার্যক্রম সবসময় ঊর্ধ্বতন অফিসার, আপনার থানার অফিসার ইনচার্জ হোক অথবা তার ঊর্ধ্বতন অফিসার হোক, যে কোনো অফিসারকে বিষয়গুলা জানায় যাইতে হবে। এই জানানোর ক্ষেত্রে ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 150, পিআরবি 120 বিধি, পুলিশ আইনের 23-এর 3 ধারা। এই সকল ধারার ক্ষেত্রে ঊর্ধ্বতন অফিসারকে জানাইতে হবে, জানানোর পরে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। তাহলে আজকে অস্ত্র আইন শেষ। কালকে একটা বিষয় বলি,